হ্যালো গাইস, তো আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা পুজো কেমন কাটাচ্ছ অবশ্যই বলো কমেন্টে। আর যেখান থেকে ভিডিওটা দেখবে তোমরা অবশ্যই বলো কোথা থেকে দেখছো, ঠিক আছে? অবশ্যই বলো কোথা থেকে দেখছো। আর হচ্ছে গিয়ে তোমাদের আজকে কিছু কথা আমি শেয়ার করছি। সেটা হলো, তোমাদেরকে বলি, মানে জানি না কেন আমার দিদিকে আমি স্বপ্ন দেখেছিলাম। ঠিক আছে, আমার দিদিকে আমি স্বপ্ন দেখেছিলাম। দিদি যেই ঘরে আর কি শ্বশুরবাড়িতে থাকতো, সেই ঘরের মধ্যেই মোমবাতি জ্বালাচ্ছে, জ্বালিয়ে দিদি রয়েছে। ঠিক আছে, আর একদিনকার স্বপ্ন দেখেছি, কয়েকদিন আগেই দেখছি যে মানে জিজু জিজু হচ্ছে জাস্ট চুপ করে বসে আছে আর কি, বুঝতে পারছো? ঘরের মধ্যেই চুপ করে বসে আছে। আর দিদিকে দেখেছিলাম হচ্ছে গিয়ে দিদি করছিল কি বলতো, দিদি যেটা করছিল, দিদি ক্যান্ডেল জ্বালিয়ে বসেছিল, বুঝতে পারছো? এই স্বপ্নগুলো আমি দেখেছি। তো দিদির মেয়ে আছে, দিদির মেয়েকে বলা হয়েছিল যে তোর মাকে আমি স্বপ্ন দেখছি, তোর দিদি দিদি হচ্ছে যেই ঘরে তোরা থাকতি সেই ঘরেই মোমবাতি জ্বালাচ্ছে। আর তোর বাবাকে খানিক দিন আগে দেখেছি আমি স্বপ্নে, সেটা দেখছি ক্যান্ডেল ক্যান্ডেল নেই, এমনি বসে রয়েছে তোর বাবা, বুঝতে পারলি? আর জামাইবাবু অনেক রাত অবধি বসে বসে কাজ করতো, মানে ধরো রাত্রির 3:30 4টে বেজে যেত কাজ করতো। ঠিক আছে, কাজ করতো। দিদি থাকতো 12টা 12:30 1টা 1:30 অবধি দিদি কাজ করতো। তারপর জামাইবাবু কাজ করতো। জামাইবাবু করতে যেত, করতে করতে ভোর হয়ে যেত জামাইবাবুর সঙ্গে, কেননা আমার রাতের দিকেও মাঝে মধ্যে কথা হতো। জাস্ট কিছুই না, আমি ধরো ভিডিও করছি, হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, অনলাইন দেখলাম, আমি কি হঠাৎ জেগে আছেন, মানে ইয়ার্কি মারতাম, কি কারোর কথা ভাবছেন নাকি শালির কথা ভাবছেন, এরকম ইয়ার্কি মারতাম। তারপর জিজু আমার সাথে কথা বলতো, তোমাদেরকে বলি জিজু আমার সাথে কথা বলতো, ইয়ার্কি মারতো, ই করতো সব ভাই। তারপর বলতো যে না আমি কাজ করছিলাম, তাই আচ্ছা আমিও তো ভিডিও করছি, হ্যাঁ, তো আমিও আপনাকে অনলাইন দেখলাম বলে হঠাৎ আমি SMS করলাম, ডিস্টার্ব করলাম না তো? বলে না না, কোনো ডিস্টার্ব নেই, কোনো প্রবলেম নেই। হুম খুব ভালো লাগছে, এরকম আর কি আমাকে বলতো। ঠিক আছে, হুম আমাকে বলতো। তো আমিও সেটাই ভাবতাম। আহ, কিন্তু জানি না দিদিকেও কেন স্বপ্নে দেখেছিলাম আর জিজুকেও কেন স্বপ্নে দেখেছিলাম, আমি বলতে পারবো না। আমার যেটা মনে হয়, হয়তো ওদের কাজ, মানে হয় না একটা জল পাওয়ার 1 বছর থাকে, তো সেই অপেক্ষাটায় মনে হয় করছে, বুঝতে পারছো? এবার জানি না কবে যেতে পারবো দিদির বাড়িতে। অ্যাকচুয়ালি দিদির বাড়িতে আর যাওয়া হবে না, মাসি আছে, মাসির মেয়ে জামাই আর কি একসাথেই, তো দুজনেই অ্যাক্সিডেন্টে চলে গেলেন। মানে খুব একটা মর্মান্তিক ঘটনা, বুঝতে পারছো? আগের বছর দিদি আর মানে জিজু একসাথেই চলে গেল। মানে ধরো পুরুলিয়া থেকে আসছিল, হুম পুরুলিয়া থেকে যেটা হয় আসছিল, এসছে বাড়িতে, ভালো কথা। আর সেদিনকার নাকি দিদির মেয়ে মুখে পড়ে শুনলাম যে মাকে বলেছিলাম অনেক দিন যে মা যেও না যেও না, দায়ী থাকো 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 থাকো। তা আমার মা আমার কোনো কথা শোনেনি, বুঝতে পারছো? মা বলছে আমার মা আমার কোনো কথা শোনেনি, না শুনেই মা করলো কি, মা সেই পুরুলিয়াতে যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। তো মা পুরুলিয়ায় যাচ্ছিল, জানো তো, যাবে বলে একদম গেল, কিন্তু খানিকক্ষণ পরে আমাদেরকে খবর দিল ওখানকার লোকেরা যে তোমার কে হয় উনি। তা আইডেন্টিফিকেশান করছিল কে হয় এরা, এত নম্বর গাড়ির নাম্বার। আবার দিদির মেয়েকেও হয়তো জিজ্ঞেস করেছে যে গাড়ির নাম্বার কত, দিদির মেয়ে ঠিক বলেছে ওটা কে হয়, কোন জামা পরে গেছিলো, কোন শাড়ি পরে গেছিলো, যেগুলো আইডেন্টিফিকেশনে জিজ্ঞাসা করে আর কি ফোনে। হট করে তো মানে তাকেও তো মানে বলতে পারিও না যে
তোমার কেউ মারা গেছে কে হয় আগে না জিজ্ঞেস করে তো ওইভাবে কথাটা বলতে পারে না। তো ওইভাবে কথা বলেছিল। তখন আমার দিদির মেয়ে বলে যে ওটা আমার মা বাবা। তারপর ওই জামার কালারটাও জিজ্ঞেস করেছে, ই করেছে, সবই আর কি আইডেন্টিফিকেশনে ঠিক আছে। তারপর যেটা হয় পকেটে তারা আধার কার্ড প্যান কার্ড হচ্ছে গিয়ে ক্যারি করতো, সেসব থেকে আর কি পেয়েছে। পেয়ে ঠেয়ে তারপরে হচ্ছে গিয়ে যখন গেল তখন দেখে মানে হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানকার লোকেরা ধরো হসপিটালে নিয়ে গেলে আর নিজেরাও ই করলো, কিন্তু আর বাঁচাতে পারলো না। বাট যাদের তোমাদের গাড়ি আছে, 2 চাকা আছে, তাদেরকে আমরা বলবো, একটাই সতর্কবার্তা দেব যে তোমরা গাড়ি চালাবে খুব সাবধানে গাড়ি চালাবে, আর খুব স্লোভাবে গাড়ি চালিও, ঠিক আছে? কে আগে চলে গেল, কে ওভারটেক করলো, ওইটা কিন্তু তোমরা ভাববে না। দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, আমার রীতিমতো চোখ থেকে জল বেরোচ্ছে, আমার আইলাইনারটা কেটে যাচ্ছে, মানে বুঝতে পারছো তো? তোমরা দেখো আমার ভিউয়ার্স, তাই আমি তোমাদের ভিউয়ার্সদের একটাই কথা বলবো, তোমাদের এখন বাইকটা খুব উঠেছে, বুঝতে পারছো? আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে জীবনটা কিন্তু তোমার, ঠিক আছে? তুমি হয়তো কেউ দেখছো যে গাড়িটা আগে বেরিয়ে গেল, ও গাড়ি নিয়ে আগে বেরিয়ে গেল, আমি বেরোতে পারলাম না, ওভারটেক করি, ওইটা কিন্তু কখনোই করো না, প্লিজ করো না, করো না, করো না। দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চোখ থেকে জল বের হচ্ছে। যাই হোক, সেটা তো থাকবেই, ওটা তো একটা দুঃখের জিনিস থাকবেই, সব সুখটা তো আমাকে দেবে না ভগবান, এটা আমি জানি, বুঝতে পারলে? তো হঠাৎ তারপর তো খবর গেছিল, মানে 1 বছর হয়ে গেল, কালকে দিদির মেয়ের সাথে কথা হয়েছিল, অনেক ছোট, বুঝতে পারলে? ওর সঙ্গে কত কথা বলা যায় বলো, ও ছোট আর আমি কোথায়, তাই না? ছোট আর আমি মানে অনেকটা মাসি আর কি, বলতে গেলে আমি কত বড় ওর থেকে, বুঝতে পারছো? মানে দিদির থেকেও বেশি, খুব একটা ছোট না, ঠিক আছে? দিদির থেকে হয়তো আমি ঠিক জানা নেই, আমি তোমাদেরকে জেনে বলতে পারি, বাট সেইটা না। আমি তোমাদের অনেক আগে ভিডিওতে বলেছিলাম যে আমি যখন পাস করতাম, মাসিকে ফোন টোন করে বলা হতো দিদি ঠিদি, আমরা ভীষণ মানে ফোনে ফোনে ভীষণ আনন্দ করছি, জানো তো? ফোনে ফোনে ভীষণ কথা, তো আমার মা কথা বলছে, মাসি কথা বলছে, ইসে বলছে, বলে দিদি মানে আমার মাসিকে বলছে, মানে আমার মা তো ছোট, তা বলছে দিদি দেখছিস তো, মেয়েকে নিয়ে বড়াই করা যায়, মেয়েকে নিয়ে গর্ব করা যায়, মেয়ে এত সুন্দর রেজাল্ট করছে, দিন দিন পাশ করে যাচ্ছে। হ্যাঁ, ও আমরা মানে মার সঙ্গে জাস্ট একটা কথা হয়েছিল যে আমরা একটা কোনো একটা সাডেন একটা জ্যোতিষীর কাছে হয়তো গিয়েছিলাম, বলেছিল এই মেয়ে নাকি খুব নামঠাম করবে, এখনো আমি জানি না কি করব না করব, আমি নিজেও জানি না, আমাকে এরকম মানে মা সেটা করেছিল যে নাম করবে, বুঝতে পারছো? এরকম একটা ব্যাপার। তো সেটা নয়, আমি একদিন একটা ভিডিওতে বলবো তোমাদেরকে, বাট একটাই মেসেজ দিচ্ছি যে আমার সত্যি মানে খুব খারাপ লাগছে, আমার আজকে দিদিটাও চলে গেল, দিদির সাথে আমার প্রায় কথা হতো, প্রতিদিন এভরিডে বিজি, মানে কোথায় বিজি, ওই ধরো ফোনেই বিজি আছি আমি, বুঝতে পারলে? মানে ফোন করলে ধরো 3 ঘন্টার আগে ছাড়া নেই, বুঝেছো? 1.5 ঘন্টা দিদি, 1.5 ঘন্টা জিজু আমার সাথে কথা বলে যাচ্ছে কন্টিনিউয়াস। 1.5 ঘন্টা দিদি, 1.5 ঘন্টা জিজু। এবার তোমরাই বলো, সরি, এবার তোমরাই বলো, 1.5 ঘন্টা দিদিও কথা বলছে, জিজুও কথাও বলছে, ঠিক আছে? প্রতিদিনের খবর প্রতিদিন, আর প্রতিদিন আমাকে গুড মর্নিং পাঠাতো, আমার জিজুই আমাকে গুড মর্নিং বলে পাঠাতো, গুড মর্নিং, কি করছো, হ্যাঁ এরকম জিজ্ঞেস করতো। হ্যাঁ, তারপর তোমার ভিডিও দেখি আমরা, খুব সুন্দর লাগে তোমাকে ভিডিওতে, তুমি অনেক দূরে, অনেক মানে দূর অবধি পৌঁছাও, ঠিক আছে? এরকম করতে করতে, ভিডিও করতে করতে তুমি গরিব মানুষদের পাশে দাঁড়াবে, এরকম একটা বলেছিল।
আচ্ছা জামাইবাবু, এখনও জানি না আমি নিজের ভিডিও নিয়ে কতদূর দৌড়াতে পারবো, বাট আমি নিজে যদি করতে পারি নিশ্চয়ই গরিব মানুষের পাশে সবসময় অলওয়েজ থাকবো। কেন এটা আমার বাবার থেকেও আমি শিখেছি। ঠিক আছে, মানে এরকম আমাদের গল্প হয়েছিল। তা খুব মজা করেছিলাম যখন আমি পুরুলিয়াতে গেছিলাম, মানে মিউজিয়ামে গেছিলাম। সেখানে আমি আর দিদি হচ্ছে গিয়ে টোটো করে যাচ্ছি, আর হচ্ছে গিয়ে উম, আহ, আহ, যাচ্ছি। হ্যাঁ, তারপর ভিডিওটা আছে। তারপর আমরা ওখানে গিয়ে ছবি টবি তুললাম, দুই বোনকে একই যে দেখতে, আমরা দুই বোন, সে মনে হচ্ছে একই দেখতে, বুঝতে পারছো? মানে সেই সময়কার আমি কথাগুলো খালি আমার না মনে হয়, আর খালি আমি না ভাবি, কষ্ট পাই, জানো তো, নিজের মধ্যে নিজে না দুঃখটাকে চেপে রাখতে পারি না। মানে এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে, তোমাদেরকে আমি কি বলবো। খুব কষ্ট পাই গো, খুব কষ্ট পাই। মানে দিদির সঙ্গে মিউজিয়ামে গিয়েছিলাম ঘুরতে। তারপরে আমার দিদির মেয়েটা বলছিল, মাসি মাসি থাকো, আমাদের এখানে সরস্বতী পুজো, তা তুমি সরস্বতী পুজোয় ইসেতে যেও, ওই সরস্বতী পুজোয় আমাদের স্কুলে যাবে। হুম, এরকম বলেছিল, বুঝতে পারছো, স্কুলে যাবে, খুব ভালো হবে, মানে আন্টিরা স্যাররা তোমাকে দেখবে। আমার মাসি এসছে কলকাতা থেকে। মানে ভীষণ ওখানে একটা একটা মানে আনন্দ পরিবেশ পেয়ে গেছিলাম আমি। মানে খুব ভালোবাসা পেয়ে গেছিলাম। আর তার থেকে ভালোবাসা তো তোমাদেরকে আমি দিদির কথা শেয়ার করেই রেখেছি, যে দিদি আমার জামা কাপড় ধুয়ে দিচ্ছে। দিদি আমাকে বলে কি, কি খাবি তুই বল, আমি রান্না করছি। হ্যাঁ, আছি কেন, আমি রান্না করি? বলে না না, তুই আমার বাড়িতে একদিন এসছিস, দুদিন এসছিস, চলে যাবি, তুই আজকে বল তোর যেটা ভালো লাগে সেটাই আমরা রান্না করবো। তাই রান্না করেছিল, যেটা বলেছিলাম সেটাই করেছিল ওরা, বুঝতে পারছো, করেছিল। হ্যাঁ, তো আমি খেতেছিলাম, যেটা চেয়েছিলাম ওরা করেছিল। ঠিক আছে, আমি কি খেতে চেয়েছিলাম তোমাদেরকে বলবো, বলছি তাহলে শোনো। আমি চেয়েছিলাম মোরলা মাছ খেতে। ঠিক আছে, বলেছিলাম মোরলা মাছের ঝাল নয় টক, তুই যেরকম পারিস সেরকম খাওয়ার। ঠিক আছে, আর ঝাল হলে ভালো ঝাল দিবি, আর টক হলে খুব টক দিয়ে মাছটা রান্না করবি। ঠিক আছে, এরকম বলেছিলাম, তা করেছিল আমার জন্যে। ঠিক আছে, আমি এটাই চেয়েছিলাম। বা দিদি বলে এইটা, এবার ওদের ওইদিকে মোরলা মাছ খুঁজতে গিয়ে লাস্টে কোথা থেকে নিয়ে এসছে জানো? বলছি, জামাইবাবুর বাড়িতে যে পুকুর আছে সেখানে চাষ হয়, ঠিক আছে, সেখান থেকে নিয়ে এসছে মাছ। বলে ওই মাছ না পাওয়া যাচ্ছে না, তোমার বোন বলেছে আর তুমিও ওই করলে, আর ওই মাছটা না পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো, এরকম করে বলছে। মানে আর গিয়েছিলাম তো, সেই সব দিনের কথা মনে পড়ে, সেই সবগুলোর কথা খুব মনে পড়ে। খুব ভাবি জানো, যে প্রতিদিন আমাকে গুড মর্নিং পাঠানো, প্রতিদিন আমাকে, আমার সাথে আমি কথাও বলতাম, কিরে দিদি কি করছিস, কি খেলি, কি রান্না করলি না করলি। আর দিদিরা খুব মানে মানতো কি বলতো, রুটিটা ভাত খেত না, রুটি মানতো, ভাবতে পারছো, রুটি। হ্যাঁ, রুটি রুটি, বুঝতে পারছো, রুটি মানতো, রুটিটা খুব খেত, রুটি সবজি দিয়ে তরকারি দিয়ে খুব খেত। আর না, সব থেকে বড় কথা কি জানো তো, আমি একটা কথা ভাবি, বলছি যেহেতু দেখো ওরা কারোর ক্ষতি করেনি, ওরা কারোর পিছনে কোনো দিন লাগেনি, তাই দেখো ভগবানের সহ্য হলো না। কিন্তু যারা অনবরত আমার ক্ষতি চেয়ে গেছে, আমার সব কিছু মানে ক্ষতি করে দিচ্ছিল, বুঝতে পারছো, ক্ষতি চেয়ে গেছে, সব কিছু ক্ষতি করে দিচ্ছিল, তারা একদম মানে কি বলবো, একদম এরম 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 করছে, বুঝতে পারছো। আমি বাধ্য হলাম তোমাদেরকে দেখাতে, বুঝলে, বাধ্য হলাম আমি। মানে আমার এতটাই খারাপ লেগেছে না, তোমাদেরকে কি বলবো, মানে কিছু বলার আমার কাছে নেই, জানো তো। আর ওদেরকে নিয়ে আমি কথাও বলতে চাই না, আর আমার কোনো কি বলবো, স্টক অফ ওয়ার্ড হয়ে গেছি আমি একদম ওদের বিষয়, বুঝতে পারলে। আমার খুব কষ্ট হয়েছে, মানে ওরা চলে গেল। তার আগে তো আমার বাবা চলে গেছে, প্রায় এখন 10 বছর হয়ে গেল, বুঝতে পারছো। হ্যাঁ,
হ্যাঁ ওরকমই হবে, 10 বছরের বেশি, 12-14 বছর হয়ে গেল, বুঝতে পারছো? মানে আমার না কি বলবো, আমার লাকটাই খারাপ জানো তো, সত্যি আমার লাকটা এত খারাপ, আমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি আবারও ভিডিও করছি যেহেতু, মানে দিদির কাজ আসছে, তার জামাইবাবুরও কাজ একসাথেই আসছে, খুব খারাপ লাগছে গো, খুব 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 খারাপ লাগছে আমার। মানে কি বলবো, এবার আমি যে যাব, আমার এদিকে কাজের চাপ আছে, ঠিক আছে, অফিসের কাজের চাপ আছে, প্লাস আমার এদিকে নিজের কাজের চাপ আছে। আমি নয় ধরো ফেসবুক ইউটিউবে যখন যখন ধরো আমি ট্রেনে যাচ্ছি ট্রাভেল করে, সেসব ভিডিওগুলো নিয়ে নয় আমি পোস্ট করলাম, এখন অমুক স্টেশনে সেই বলে 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 আমি করলাম, ঠিক আছে, সেটা নয় হয়ে গেল, ঠিক আছে, কিন্তু আমার অফিসের কাজ, আমার নিজের যদি ছুটিও নিই না, আমার নিজের কাজটা করে দিতেই হবে, সে যেভাবেই হোক, সেটা বাদ যায় না, ঠিক আছে। কি বলবো আর, খুব মানে পুজোটা আমার ভালো কাটলো, ঠিক আছে, পুজোটা আমার ভীষণ ভালো কেটেছে, ভীষণ ঠাকুর দেখেছি আমি, খুব ঠাকুর দেখেছি, প্রচুর ঠাকুর দেখেছি, হ্যাঁ। আর কীরকম বেরোতাম বলো তো, সকালের দিকে হয়তো কোনো দিন টাইম পেলাম, সকালের দিকে বেরিয়ে গেলাম, কোনো দিন হয়তো টাইম পেলাম রাতের দিকে বেরিয়ে গেলাম, মানে কোনো ঠিক ছিল না, কিন্তু আমি কোথাও গিয়ে ভিড়ে আটকালাম না, আর ভিড়ে আটকাইনি, মানে ঠাকুর দেখেছি একদম ফাঁকায় ফাঁকায়, সামনে মাকে ভালো মতন দর্শন করেছি, নবদুর্গা পঞ্চদুর্গাও দেখেছি, চেতলাও দেখেছি, অগ্রণীও দেখেছি, সুরুচিও দেখেছি, সব দেখেছি, পেয়ালা পেয়ালা সব দেখলাম, গড়িয়াহাট, বাবুবাগান, সিঙ্গিং পার্ক, যোধপুর পার্ক, চালতা বাগান, সবটাই দেখলাম, বাট আমি ভিড়ে কখনো আমি আটকালাম না, সুন্দর করে ঠাকুর দেখলাম। কিন্তু যেটা হলো, ইচ্ছা ছিল এবার, এই বছরটা ইচ্ছা ছিল দিদি জিজুকে আর কি আসার কথা ইচ্ছে ছিল, বলে দিয়েছিলাম যে পুজোর সময় আসিস, তোদেরকে ঠাকুর ঠাকুর দেখিয়েও দেব, আর তোরা যেটা বলেছিস সেটা দেখবো, আমাদের কলকাতায় হয় নাকি, মানে একটা চেয়েছিল ফ্ল্যাটে কিনবে, সেই হিসাবে আমি বলেছিলাম যে আমি তোকে দেখা করিয়ে দেবো, দেখিয়ে দেবো, বাট বলবি না যে বোন 5টা টাকা খেয়েছে, তোদেরকে বলে আনছে বলে 5টা টাকা খেয়েছে, কেন বোন কোনো কারোর দিয়ে কোনো দিনও খায়নি, বোন হচ্ছে সবাইকে দিয়ে গেছে করে গেছে, কিন্তু বোনের পিছনে সবাই মানে যেটা হয় দিয়ে গেছে, আর আমি সেটা তোমাদেরকে বললাম না, কেন আমার না ওসব কথা বলতে না, আমার নিজের না কি বলতো রুচিতে বাধে, ভীষণ বাধে ওইসব কথা, ল্যাঙ্গুয়েজ আমার ভীষণই, আমি একদম পছন্দ করি না, মানে ওইসব ল্যাঙ্গুয়েজ বলে আমি কথা বলবো, বাবা আমি ভগবানের কাছে কথাও ভাবি, কোনো কোনো সময় হয়তো কিছু কিছু মানুষের কথা মনে পড়ে, তখন খুব রাগ হয়, মনে মনে যদিও বলি, তাও ঠাকুরের কাছে 7বার ক্ষমা চেয়ে নিই যে ঠাকুর তুমি অন্তত পক্ষে আমাকে একটুখানি ইয়ে করে দিও, সতর্ক বার্তা দিয়ে দিও যে এদেরকে এই কথাগুলো বলতে নেই, তুমি যখনই আমার রাগ হবে তুমি এই কথাগুলো তুমি ঠাকুর স্মরণ করে দিও, কেন বাবা মা থাকলে তো আমার বাবা মাই বলতো, এখন আমার যেহেতু বাবা মা নেই, তাহলে তুমি আমাকে স্মরণ করে দেবে যে আমার যখন রাগ হবে যাদের উপরে, তাদেরকে যেন আমি রাগ হয়, ঠিক আছে, যেন আমার বাজে কথাটা না বেরিয়ে আসে, তুমি কিন্তু আমাকে সতর্ক করে দেবে, যখন যেটা আমাকে বাজে বলবে কথা, আমাকে কিন্তু তুমি সতর্ক করে দিও, তোমার কাছে এটুকুই আমার চাওয়া, আমি চাই না কাউকে যে আমি খুব গালি দেব বা খুব অভিশাপ করব, আমি এই জিনিসটা একদম নিজেও ভালোবাসি না, আর কাউকে দিতেও ভালোবাসি না, বুঝতে পারছো? এই হয়েছে আমার হচ্ছে নীতি, আর এই রকম হচ্ছে আমি, বুঝতে পারছো? হ্যাঁ, আর এখন তো জানো কাজের চাপ আছে, ঠিক আছে, কাজের চাপ ডেলিই থাকে, ডেলি কাজের চাপ থাকে, এরকম নয় যে কাজের চাপ থাকে না, হ্যাঁ কাজের চাপ কখন থাকবে না জানো, যদি আমি কোনো ধরো ইভেন্টে যোগ দিই তাহলে আমার থাকবে না, আর ইভেন্টে না থাকলে তাহলে থাকে আর কি, বুঝতে পারছো, ইভেন্ট হয় বড় বড় যেগুলো আর কি, তো আমি চাই যে যেখানেই থাকুক দিদি ভালো থাকুক, জিজু একসাথেই যখন চলে গেছেন
ভালো যেন থাকে, খুব থাকে। কিন্তু বাট হ্যাঁ, একটা কথা বলবো, যেখানে দিদি জিজু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেখানে আমি যেদিনই যাই না কেন হয়তো আমি ভিডিও করতে পারি, ভিডিও করে আনতে পারি যে এইখান থেকে এখানে ক্রস করছিল, এখান থেকে বড় একটা গাড়ি এসে মেরে দিয়ে গেছে। এটা জাস্ট আমি ভিডিও করব। কারণ কি বলো তো, তোমাদেরকে যখন দিদি জিজুর কথাটা বলেছি ওখানটাও বলবো। আর ওর বাড়ির কিছু ক্লিপ আছে আমার কাছে, ছবি, সেগুলো